পিস্তল সমেত হাতটা ভবানীর মাথার দিকে তাক করে বিজয়। নিস্তব্ধ অন্ধকারের বুক চিরে একটা পটকা ফাটার মতো শব্দ হয়। পারেজি, এত রাত্রে কি ব্যাপার? মাস্টারজি, আপনি শিগগির আমার ঘরে চলেন। রোহিতের তবিয়ত বহুত খারাপ আছে मास्टर जी, আপনি शिगगिर हमारे घरे चलें। जब से मेरा बेटा पैदा हुआ था तब से ये दाग उसके कान के ऊपर है। सावन के महीने में पूरन मसीह के दिन उनका सर में बहुत दर्द होता है। আমার খুব মাথার যন্ত্রণা হয় দাদা। আমার চোখের সামনে সিনেমার মতন কিছু ছবি ভাসতে থাকে। একটা জায়গা, আমি আগে সেখানে থাকতাম। আমার একটা বাড়ি আছে, দোতলা, বাইরে প্লাস্টার নেই। তোমার আর কিছু মনে পড়ছে? তোমার নাম, ঠিকানা? শিমলাগড়। বাইক, আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। পায়ে ব্যথা। আমায় চিনতে পারছেন? কে? ভবানী? ভবানী এলি? না মা, ও ভবানী না। স্যার, এবারে দুর্গাপুজোর একাদশীর দিন আমার দীঘার হোটেলের উদ্বোধন হবে। লক্ষ্মী পুজোর দিন অবধি থেকে তারপরে স্যার আপনাদের ছুটি। এই কদিন আপনি আমাদের অতিথি স্যার, আসতেই হবে। কিন্তু আর একটা কথা স্যার, আপনার বন্ধুদেরও নিয়ে আসবেন। থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি পাশের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন প্রেস করে দিন। তার মাধ্যমে আমাদের পরবর্তী সমস্ত কাজের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আপনার ডিভাইসে। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আজকে আপনাদের জন্য লেখক সাগর কুমার পাঠকের কলমে জন্মান্তর রহস্য দ্বিতীয় পর্ব। জন্মান্তর প্রথম পর্বে আপনারা শুনেছিলেন অনেক, রমা কাকু, সৌম্য এবং রোহিত, এরা চারজন শঙ্করবাবুর আমন্ত্রণে দীঘা বেড়াতে যাবার উদ্যোগ করছে। এই পর্বে আপনারা শুনবেন ঠিক তারপর থেকে। তাই আপনারা যদি জন্মান্তর রহস্যের প্রথম পর্ব না শুনে থাকেন তাহলে এক্ষুনি ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করে শুনে ফেলুন জন্মান্তর রহস্য প্রথম পর্ব। না হলে আপনারা আজকের এই পর্বের সঙ্গে আগের পর্বের কানেকশন করতে পারবেন না। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। মুখ্য ভূমিকায় বুবাই, দিব্যেন্দু দাস, পার্থ অরণ্যদেব এবং দীপম। অন্যান্য বিভিন্ন চরিত্রে অধ্যায় সাহা, প্রভাকর, শ্রীরূপ, পারমিতা, বরনালী, সৌরভ সাহা, সাগর পাঠক, সুপ্রজা, পারমিতা, সৃজিতা এবং আমি অভিক। শব্দ সংযোজনে সুদেশনা, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ সৌম্যদীপ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখক সাগর কুমার পাঠকের কলমে জন্মান্তর রহস্য দ্বিতীয় পর্ব। একাদশীর দিন সকালবেলা কালো স্করপিওটা যখন অনিকের বাড়ির সামনে দাঁড়ালো তখন ঘড়িতে ঠিক 7টা বাজে। সৌম্য আর রোহিত আগেই পঞ্চমীর দিন কলকাতায় চলে এসেছিল। দশমীর রাতে ওরা অনিকের বাড়িতেই ছিল। কলকাতার পুজো দেখে রোহিত দারুণ খুশি। আজ আবার ঘুরতে যাচ্ছে। ওর আনন্দের কোনো সীমাই নেই। আগে থেকে রমা কাকুকে বলা ছিল ওরা ওনাকে বাড়ি থেকে নিয়ে দীঘার পথে রওনা দেবে। একাদশীর দিনের কলকাতা তখনও পুজোর আমেজ কাটিয়ে উঠতে পারেনি। রমাকান্ত বাড়ির সামনে এসে ওরা দেখল উনি একটা সুটকেস হাতে রেডি হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। গাড়ি থামতেই নিজেই দরজা খুলে তড়াক করে গাড়িতে ড্রাইভারের পাশে সামনের সিটে বসে পড়লেন। এই বয়সেও ওনার প্রাণশক্তি দেখে ওরা অবাক হয়ে গেল। বেলা 12টা নাগাদ ওরা দীঘায় পৌঁছে গেল। মাঝে কাঁথিতে ব্রেকফাস্টের জন্য থেমেছিল, না হলে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের কাছেই হোটেলটা। গাড়িটা হোটেলের সামনে দাঁড়াতেই শঙ্করবাবু দলবল নিয়ে ওদের অভ্যর্থনা জানাতে বেরিয়ে এলেন। সকলকে কপালে চন্দনের ফোঁটা আর গোলাপ দিয়ে বরণ করে ভেতরে নিয়ে গেলেন শঙ্করবাবু। একজন বছর 40-এর সুশ্রী চেহারার ভদ্রলোক ওদের নিয়ে একটা দরজা খুলে প্রবেশ করল। বাইরে একটা ডাইনিং প্লেস, পেছনে পাশাপাশি দুটো ঘর খুলে এসি চালু করে দিয়ে চলে গেলেন।
একজন কর্মচারী ওদের মালপত্র নিয়ে হাজির হলো। শঙ্করবাবু প্লেটে করে এক গাদা মিষ্টি নিয়ে হাজির হলেন। পেছনে সেই ভদ্রলোক, ওনার হাতে ট্রেতে 4 গ্লাস শরবত। এই ভিআইপি ট্রিটমেন্ট পেয়ে অনেকটা যেন একটু সংকোচ বোধ করছিল, তাই পরিবেশটা হালকা করার জন্য অনেক প্রশ্ন করল। আপনার নাম? আমায় বিকেডি বলেই ডাকবেন। আমার নামটা একটু বড় বলে আমি ছোট করে নিয়েছি। কোনো দরকার হলে ইন্টারকমে ডাকবেন, আমি হাজির হয়ে যাব। এখন একটু ফ্রেশ হয়ে নিন, অনেকটা জার্নি করে এসেছেন। ঠিক 2টোই বড় ডাইনিং হলে লাঞ্চ। আজ আপনারাই প্রধান অতিথি। আমি আসছি স্যার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দুজন বিদায় নিল। ওরা বেরিয়ে যেতে রমাকান্ত আর অনিক ডান দিকের ঘরে, আর সৌম্য আর রোহিত বাম দিকের ঘরে ঢুকে পড়ল। রোহিত 2টো মিষ্টি খেলেও ওরা শরবত ছাড়া আর কিছুই খেল না। এরপর ওরা সবাই স্নান করে বিছানায় গা এলিয়ে দিল। ওরা সবাই ঘুমিয়ে পড়েছিল। দরজা ধাক্কানোর আওয়াজে অনিক জেগে উঠল। দরজা খুলে দেখে বিকেডি দাঁড়িয়ে আছে। চলুন স্যার, লাঞ্চ রেডি। ঠিক আছে, আপনি যান, আমরা আসছি। এরপর সবাই মিলে যখন ডাইনিং হলে ঢুকলো, দেখল প্রায় 10-12 জন লোক সেখানে হাজির। শঙ্করবাবু ছাড়া একমাত্র ওনার স্ত্রীকেই চেনে অনিক। শঙ্করবাবুর স্ত্রী ওদের দেখেই ছুটে এলেন। মাঝবয়সী ভদ্রমহিলার গোলগাল ভারী ফর্সা চেহারা, এক মাথা সিঁদুর আর গরদের শাড়িতে ওনাকে দেখে সমুর নিজের মায়ের কম বয়সের চেহারাটা মনে পড়ল। রোহিত এক দৃষ্টি তাকিয়ে রইল ওনার দিকে। রমাকান্ত অন্যমনস্কভাবে কি যেন ভাবছিলেন। শঙ্করবাবুর ডাকে সম্বিত ফিরল। এই হলো আমার শালি, ভাইরা আর ওদের ছেলে বলে একজন হাল ফ্যাশনের পোশাক পরা, চড়া মেকআপ করা মহিলার দিকে দিক নির্দেশ করলেন শঙ্করবাবু। অনেক লক্ষ্য করল চড়া মেকআপ ওনার বয়সের থাবাকে ঢাকতে পারেনি। ভদ্রমহিলা নিজেই এগিয়ে এসে পরিচয় দিলেন। হ্যালো এভরিওয়ান, হাই, আমি অ্যানি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার প্লেস। ওরা সবাই প্রতি নমস্কার জানালো। আরে আসুন, খেতে বসা যাক। এবার কথাটা বললেন শঙ্করবাবুর ভাইরা। ভদ্রলোকের সুগঠিত পেশিবহুল চেহারা প্রথম দৃষ্টিতে নজর কাড়লেও মুখমণ্ডল, বিশেষ করে চোখের ক্রূর দৃষ্টি কেমন যেন অস্বস্তি সৃষ্টি করে। ধুর বিজু, তোমার খালি এই খাই খাই, এমন করো না তো সবসময়। অ্যানির গলায় এবার একটু ধমকের সুর। স্ত্রীর ধমকে বড়সড় চেহারার লোকটা কেমন যেন গুটিয়ে গেলেন। সবাই টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। সৌম্যরা প্রথমে একটু ইতস্তত করলেও হালকা কথাবার্তায় পরিবেশটা ক্রমশ হালকা হয়ে গেল। এই এলাহি খাওয়া দাওয়ার পর একটু না গড়িয়ে নিলে হয় না। ওদের ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে যাওয়ার আগে শঙ্করবাবু বললেন, ঠিক 5টার সময় উদ্বোধন। পুরোহিত মশাই সময় ঠিক করে দিয়েছেন। আপনারা ছাড়াও লোকাল থানার বড়বাবু আর স্থানীয় কিছু লোকজন থাকবেন। বুঝতেই তো পারছেন স্যার, নতুন ব্যবসা, এইদের তো হাতে রাখতেই হবে। সে ঠিক আছে, আপনি বরং একটু বাদে 2 বোতল ঠান্ডা জল পাঠিয়ে দেবেন। রমাকান্ত ঘরের ভেতর থেকেই হুকুমের স্বরে বললেন। নিশ্চয়ই স্যার। আর কিছু? আর কিছু না, আপনি এবার একটু বিশ্রাম নিন। একগাল হেসে শঙ্করবাবু বিদায় নিলেন। কিছুক্ষণের মধ্যে সবাই শুয়ে পড়লেও অনেকের ঘুম আসছিল না। রমাকান্তবাবু রীতিমতো নাক ডাকা শুরু করে দিয়েছিলেন। অনেক নিজের সুটকেসটা খুলে তার সব জিনিসপত্রগুলো বার করতে লাগল। লাল রঙের পুরনো হেলমেটটা হাতে নিয়ে কি যেন একটা চিন্তা করছিল। এমন সময় দরজায় নক হলো। বিরক্তির সঙ্গে দরজা খুলে অনেক দেখল দরজার রুম সার্ভিসের একটি অল্প বয়স্ক ছেলে হাতে 2টো জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। পেছনে শঙ্করবাবুর শালি আর ভাইরা। ভদ্রলোক বললেন, আপনাদের সাথে একটু ভালো করে পরিচয় করতে এলাম। অনেক একটু বিরক্ত হলেও মুখে সেটা প্রকাশ করল না। ও, আপনারা ঘুমাচ্ছেন বুঝি? বলে শুয়ে থাকা রমাকান্ত বাবুর দিকে নির্দেশ করলেন ভদ্রলোক। আসলে অনেকটা পথ গাড়ি জার্নি করে এসেছি তো, তাই আর কি। তা কাল সকালে বরঞ্চ ভালো করে কথা বলা যাবে এখন। যতটা সম্ভব ভদ্রতা বজায় রেখে অনেক উত্তর দিল।
ইস বাবা, বিজু দেখলে তো, তোমায় তো আগেই বলেছিলাম ওনারা এখন রেস্ট নিচ্ছেন, শুধু শুধু ওনাদের এভাবে ডিস্টার্ব করলাম। সো সরি, প্লিজ কিছু মনে করবেন না, আপনারা রেস্ট নিন, আমরা আসছি। বলেই দ্রুত ভদ্রমহিলা স্বামীকে নিয়ে বেরিয়ে গেলেন। এই দম্পতির কথাবার্তায় সম্ভবত রমাকান্ত বাবুর ঘুম ভেঙে গেছিল। উনি যখন বিছানায় উঠে বসলেন তখন ওনারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। অনিক তখনও দাঁড়িয়ে থাকা রুম সার্ভিসের ছেলেটিকে পাশের ঘরে একটা বোতল দিয়ে যেতে বলল। একটু পরেই সৌম্য এসে ওদের ঘরে হাজির হলো। অনিকের কাছে সব শুনে বলল, ভদ্রমহিলা তো দেখছি খুব গায়ে পড়া। ওর হাজবেন্ডকে দেখে আমার খুব একটা সুবিধার লোক বলে মনে হচ্ছে না। লোকটার চাউনিটা তুমি দেখেছো একবার? রমাকান্ত বাবুর চোখ গোল গোল করে কথা বলার ভঙ্গিটা দেখে অনিকের বেশ মজা লাগলো। এমন সময় হঠাৎ সৌম্যদের ঘর থেকে একটা গোঙানির আওয়াজ ভেসে এলো। তিনজনেই এক দৌড়ে পাশের ঘরে ঢুকে পড়ল। দেখল রোহিত বিছানায় শুয়ে চোখ বুজে ছটফট করছে আর বিড়বিড় করে কি যেন বলছে। অনিক ওর মুখের কাছে এগিয়ে গেল, ভালো করে শুনল রোহিত বলছে, আমি দেখেছি, আমি সব বুঝতে পেরেছি। বিশ্বাসঘাতিনী, তোমাকে এবার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। অনিক এবার ওর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, তুমি কি ভবানী? আচ্ছা, তুমি কাকে চিনতে পেরেছ? রোহিত এবার চুপ করে গেল, আর কোনো সারা শব্দ নেই। সৌম্য এবার ওকে ডাকতে লাগলো, রোহিত, ওঠ রোহিত। রোহিত আস্তে আস্তে চোখ খুলল। প্রথমটা চারপাশটা দেখে কেমন যেন অবাক হয়ে গেল। রমাকান্ত বাবু বললেন, কি তোমার শরীর খারাপ লাগছে নাকি? নেই, সব ঠিক হ্যাঁ। রোহিতের মুখে হঠাৎ হিন্দি শুনে সবাই অবাক হয়ে গেল। এমন সময় পিছন থেকে শঙ্করবাবুর গলা শোনা গেল, হ্যাঁ স্যার, আপনারা এবার রেডি হয়ে নিন, গেস্টরা সব একে একে আসতে শুরু করেছেন। ম্যানেজার বাবু তার আগে একটু চা খেয়ে যাওয়ার অফার করলেন। ওনার সঙ্গে একটা রুম সার্ভিসের ছেলে হাতে চা নিয়ে দাঁড়িয়ে, ঠিক আছে, আমরা আর 10 মিনিটের মধ্যেই আসছি। উদ্বোধন পর্ব মিটতে প্রায় সন্ধে 7টা বেজে গেল। এরপর আরেকবার চা আর বেশ ভারী জলখাবার খেয়ে ওরা 4 জন হাঁটতে বের হলো। রাত 10টায় ডিনার খাবে বলে ম্যানেজারকে জানিয়ে ওরা বের হলো। সি বিচে এসে লোকজনের ভিড় দেখে ওরা সি বিচ ধরে হাঁটতে আরম্ভ করলো। একটু ফাঁকা দেখে ওরা 4 জন বসলো। সৌম্য বলল, জানিস অনেক, এই দীঘার আসল নাম বীরকুল বা বীরকুল। ওয়ারেন হেস্টিং এর সময়, অর্থাৎ 18 শতকের শেষ দিকটায় ব্রিটিশরা এই জায়গাটার কথা জানতে পারে। হেস্টিংসের স্ত্রীকে লেখা চিঠিতে এই জায়গার উল্লেখ আছে পূর্বের ব্রাইটন হিসেবে। 1923 সালে ইংরেজ পর্যটন জন ফ্র্যাঙ্ক স্মিথ এখানে বসবাস শুরু করেন। মূলত তার লেখালেখির মাধ্যমেই লোকের কাছে দীঘা জনপ্রিয় হয়ে ওঠে। ইনি স্বাধীনতার পরে ডক্টর বিধানচন্দ্র রায়কে রাজি করিয়েছিলেন দীঘাকে বিচ রিসর্ট হিসেবে গড়ে তোলার জন্য। অসাধারণ তথ্য সৌম্য, আমার সত্যিই জানা ছিল না। অনিকের গলায় প্রশংসা শুনে একটু লজ্জা পেয়ে সৌম্য বলল, না, আসলে এখানে আসার আগে একটু পড়াশোনা করছিলাম, তাই আর কি। হঠাৎ প্রশ্নটা করলেন রমাকান্ত। আচ্ছা সৌম্য, তুমি তো এত পড়াশুনো করো, পুনর্জন্ম নিয়ে তোমার কি মত একটু শুনি তো। কিছুক্ষণ চুপ থেকে সৌম্য বলল, রোহিতের ঘটনার পর এই নিয়ে কিছু পড়াশোনা করেছি। তারপর আমি যেটা ভেবেছি সেটা শুনলে লোকজন হাসবে। আরে ভাই, আমরা তো লোকজন নই, আমাদের বলতো তোর থিওরি। আচ্ছা, তোরা কি মনে করিস, এক জন্মে রবীন্দ্রনাথ হওয়া যায় বা সচিন বা মারাদোনা হওয়া যায়? তাহলে কি তুমি বলতে চাইছো যে এদের সবার পুনর্জন্ম হয়েছে? আচ্ছা, তোরা নিশ্চয়ই লক্ষ্য করেছিস বহু বাচ্চাই এমন অনেক কিছুই করে ফেলে যা তাকে কেউ শেখায়নি, বা বহু ছোট ছোট ছেলে মেয়ে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কিছু পারফরমেন্স করে যা সেই বয়সে ছেলে মেয়েদের পক্ষে অসম্ভব। আমার থিওরি হলো এই বিদ্যে ওর গত জন্মের অর্জিত, যার কিছুটা ও এই জন্মে পেয়েছে। সে তো প্রতিটা মানুষই কিছুটা বিদ্যা অর্জন করছে, তাহলে সবারই কি পরবর্তী জন্মে সে বিদ্যা থেকে যাবে? অবশ্যই। পুনর্জন্ম নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি দেখলাম বৌদ্ধ ধর্মর মূল কথাই হলো পুনর্জন্ম ও নির্বাণ।
একজন মানুষ এই জন্মের অধীত বিদ্যা, সে ভালোই হোক বা খারাপ হোক, পরের জন্মে সেটা কিছুটা হলেও বহন করবে। এইভাবেই সে ক্রমশ উন্নতি লাভ করবে এবং শেষে অপটিমাম লেভেলে পৌঁছে গেলে তার মুক্তি বা নির্বাণ লাভ করবে। আর যে খারাপ কাজ করবে? হঠাৎ রোহিতের গলায় প্রশ্নটা শুনে সবাই ওর দিকে তাকালো। আসলে এই সিরিয়াস আলোচনার মধ্যে রোহিত যে ওদের সঙ্গে আছে সেটাই সবাই ভুলে গেছিল। আর সে যখন অপটিমাম লেভেলে পৌঁছে যাবে? অনেকের প্রশ্নটা শেষ হতে না দিয়েই সৌম্য উত্তর দিল, সে তখন হবে 0। এবার তার পজিটিভ দিকে যাত্রা শুরু হবে। শেষে উন্নত থেকে উন্নততর জীবন কাটিয়ে তার নির্বাণ লাভ ঘটলে তবেই হবে তার মানব জন্ম থেকে মুক্তি। আমার এক মামাতো ভাই হিমালয়ের পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতো। তিব্বতে অনেকদিন ছিল। সে আমার কাছে যখন আসতো তখন এই ধরনেরই কথাবার্তা বলতো। পরে সে সাধু হয়ে যায়। বহুদিন তার আর কোনো খোঁজ পাইনি। তবে সব ধর্মেই কিন্তু এই জন্মে ভালো কাজ করার কথা বলা আছে। সেই সঙ্গে স্বর্গ নরকের কথাও বলা হয়েছে। পাপ আর পুণ্যের কনসেপ্টের কথাও এসেছে। তবে বৌদ্ধ ধর্মে কিন্তু কোনো দেবতার কথা বলা নেই, শুধুমাত্র বলা আছে নির্বাণ লাভের কথা। সমুদ্র অনেকটা এগিয়ে এসেছে। সমুদ্র আগে এত কাছে ছিল না। রোহিতের কথায় ওরা সবাই অবাক হয়ে গেল। তুই এখানে আগে এসেছিস? কই, তোর বাবা মা তো কিছু বলেনি? ওনারা তো বললেন তোরা কেউ কোনোদিন সমুদ্রই দেখিসনি। আমি এখানে স্নান করেছি। সমুদ্রে সমুদ্রে বালিতে লাল কাঁকড়া ছিল। রোহিত চুপ করে গেল। ওর দৃষ্টি তখন সমুদ্রের দিকে। এদিকটায় আলো কিছুটা কম। রাতের আধারে সমুদ্রের জলের ফসফরাসের জন্য সাদা ঢেউগুলোর ফেনা স্পষ্ট দেখা যাচ্ছে। সমুদ্রের ঢেউ আর হাওয়ার শোঁ শোঁ আওয়াজ ছাড়া আর কিছুই শোনা গেল না। এক সময় ওল্ড দীঘায় স্নান করা যেত, এটা ঠিক। পরে সমুদ্র এগিয়ে আসায় এখানে স্নান বন্ধ হয়ে যায়। তখন সি বিচে লাল কাঁকড়া পাওয়া যেত। তবে সেসব তো আজ থেকে 25-30 বছর আগের ঘটনা। এ কথার কেউ কোনো উত্তর দিল না। চল এবার ফেরা যাক। খুব টায়ার্ড লাগছে আমার, বুঝলি। খেয়ে দে একটা ঘুম না লাগালে মাথাটা ঠিক পরিষ্কার হবে না। চল এবার হোটেলের দিকে যাওয়া যাক সবাই। যথাসময় ডিনার খেয়ে সবাই ঘুমোতে গেল। তার আগে অনেক ম্যানেজারকে বলে গেল, হ্যাঁ, কাল সকালে ঠিক 6টার সময় আমরা বেরোবো। আমাদের যেন একটু ডেকে দেওয়া হয়, দেখবেন। আর সকালে চা ছাড়া কিছুই খাবো না। ব্রেকফাস্ট আমরা বাইরে করে নেব। ও হ্যাঁ, শঙ্করবাবুকে এখন কিছু জানানোর দরকার নেই। ম্যানেজারকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ওর এখন একটা টানা ঘুম দরকার। একটানা অনেকক্ষণ ঘুমিয়েছিল অনেক। মাঝরাতে গলা শুকিয়ে যাওয়ায় উঠে বোতল থেকে ঢকঢক করে অনেকটা জল খেল। হঠাৎই ওর চোখ গেল বাথরুমের দিকে। বাথরুমের দরজাটা খোলা। ও নিজে হাতে দরজাটা বন্ধ করেছিল, তবে ছিটকিনি দেয়নি। তারপর ভাবল রমাকান্তবাবু হয়তো দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। কি মনে হতে ঘরের আলোটা জ্বালালো। চারিদিকে ভালো করে লক্ষ্য করলো। ওর মনে হতে লাগলো এই ঘরে রাতে একটু আগে কেউ ঢুকেছিল। মেঝের দিকে তাকাতেই সেখানে দেখল জুতোর কাদা পায়ের ছাপ। একই রকম ছাপ ঘরের মেঝেতে আরও কয়েকটা জায়গায় ছড়িয়ে রয়েছে। তার মানে ঘরে কেউ ঢুকেছিল রাতে। কিন্তু কেন? অনেক সবাইকে ডেকে তুলল। আগে দেখো কিছু খোয়া গেছে কিনা। অনেক দেখল সব ঠিকই আছে। তারপর ঘরের চারিদিক ভালো করে দেখে বলল, হেলমেটটা কোথায়? এটা তো ওই ওয়ার্ড্রপটার উপর রেখেছিলাম। সব কিছু ছেড়ে শেষে হেলমেট? ওটা কার কি কাজে লাগবে? ওরা এখানেই আছে। এই কারা আছে? বিজয় আর অনিতা। তুই তাদের চিনতে পেরেছিস? এখন বলতে পারবি তারা কারা? মুঝে নীন্দ আ রহা হ্যায়। তিনজন হতভম্বের মতো কিছুক্ষণের জন্য বসে রইল। কাল একবার সকালে লোকাল থানায় যাও। যদি সম্ভব হয় একটা চুরির ডায়েরি করো। তবে হোটেলের কাউকে কিছু জানানোর কোনো দরকার নেই। আমাদের এবার খুব সাবধানে থাকতে হবে। কাল পরশুর মধ্যেই এখান থেকে বেরিয়ে পড়ব। সকালেই শঙ্করবাবুর সাথে কথা বলবো। দরকারে বাসে চলে যাব।
রমাকান্ত কোনো কথা না বলে নিজের ব্যাকপ্যাকটা খুললেন। সেখান থেকে বার করলেন একটা 4-5 ইঞ্চি লম্বা ধাতব একটা জিনিস। সেটার একটা প্রান্তে চাপ দিতেই প্রায় সেরকমই লম্বা একটা ঝকঝকে ফলা বেরিয়ে এলো। ইস্পাতের পাতের তৈরি ফলাটার অগ্রভাগ খুব তীক্ষ্ণ আর বাঁকানো। এটাকে বলে রামপুরি নাইফ। একজনকে জেলে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম বলে সে আমায় এটা উপহার দিয়েছিল। পরদিন সকালে প্রথমে ঘুম থেকে উঠলেন রমাকান্ত। চলো এই সবাই রেডি হয়ে নাও, আজ আমরা সবাই সমুদ্রের পাড়ে সূর্যোদয় দেখব। এই রোহিতকেও ডেকে দাও সোমো। হোটেলের প্রধান দরজা খুলে ওরা যখন বাইরে এলো তখন দারোয়ান ছাড়া কাউকে দেখতে পেল না। চারিদিক প্রায় অন্ধকার, বাতাসে বেশ ঠান্ডা ভাব। ওরা হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে যাওয়ার রাস্তায় চলে এলো। লোকজন খুব কম। একটা চায়ের দোকানের উনুন থেকে বেরোনো ধোঁয়া সমুদ্রের হাওয়ায় দ্রুত মিলিয়ে যাচ্ছে। চলো চলো এই চা খাওয়া যাক। চা দোকানি জানালো একটু দেরি হবে। ওরা সবাই দোকানের সামনে রাখা বেঞ্চে বসল। একটু পরেই খয়েরি চাদর মুড়ি দেওয়া একটা লোক এসে ওদের পাশে বসল। ওড়িয়া টানের বাংলায় কত দেরি হবে জানতে চাইল। দোকানদার কোনো উত্তর দিল না। আর একটু দেরি হবে বলেই লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। এই লোকটাকে সে হোটেলে দেখেছে। প্রথম দিন খাওয়া দাওয়ার সময় এই লোকটাই ওদের পরিবেশন করছিল শঙ্করবাবুর স্ত্রীর নির্দেশ মতো। তখনকার মতো ও কাউকে কিছু বলল না। চা পর্ব শেষ করে ওরা আবার হাঁটা লাগালো সি বিচের উদ্দেশ্যে। সি বিচে যখন ওরা পৌঁছালো তখন বেশ কিছু লোকজন এসে হাজির হয়ে গেছে। সবাই ওদের মতো সূর্যোদয় দেখতে হাজির। আকাশ বেশ লালচে হয়ে উঠেছে। হঠাৎই গোল লালচে সোনালি সূর্য যেন লাফিয়ে উঠল আকাশে। সূর্যের সেই সোনালি আভা সমুদ্রের জলেও যেন সোনালি রং ঢেলে দিয়েছে। ছোট ছোট ঢেউয়ের মাথায় তখন খেলা করে বেড়াচ্ছে সেই অনির্বচনীয় আলো। মনোরম সেই দৃশ্য কয়েক মুহূর্তের জন্য ভুলিয়ে দিল পৃথিবীর যত দুঃখ, কষ্ট, গ্লানি, ক্রোধ, প্রতিহিংসা। দু চোখ ভরে সবাই দেখতে লাগলো প্রকৃতির এই অপরূপ সৃষ্টি। আর একটু সময় হতেই রমাকান্ত বললেন, চলো এবার ফেরা যাক। ফেরার পথে দেখল অনেক দোকান এর মধ্যেই খুলে গেছে। সৌম্য হঠাৎ দেখল খয়েরি চাদর পরা লোকটা ওদের পেছন পেছন আসছে। কি ব্যাপার? লোকটা ওদের পিছু নিচ্ছে নাকি? ফিসফিস করে বিষয়টা সবাইকে জানাতেই রমাকান্ত পেছনে ফিরে হাঁটা লাগালেন। ওরাও ওনার পিছু নিল। রমাকান্ত সোজা গিয়ে লোকটার সামনে হাজির হয়ে তার কলার চেপে ধরলেন। এই কি ব্যাপার? তখন থেকে দেখছি তুমি আমাদের পিছু নিচ্ছ। রমাকান্তর আকস্মিক আক্রমণের সামনে লোকটা থতমত খেয়ে ঘাবড়ে গেল। ওরাও কিছুটা অবাক হয়ে গিয়েছিল রমাকান্তর এই পুলিশি মেজাজ দেখে। ওরা ওনার হাত থেকে লোকটাকে মুক্ত করতেই লোকটা একটা ভাঁজ করা কাগজ ওদের দিকে বাড়িয়ে দিল। রমাকান্ত কাগজটা হাতে নিয়ে খুললেন। দেখলেন সাধারণ একটা কাগজে নীল কালিতে লেখা, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান, নইলে আপনাদের সঙ্গে থাকা বাচ্চা ছেলেটা বিপদে পড়বে। তলায় লেখা অনিতা। ওরা চিঠিটা পড়ে কি করবে বুঝতে পারছিল না। এই ফাঁকে খয়েরি চাদর গায়ে লোকটা কখন হাওয়া হয়ে গেছে বুঝতে পারেনি। সবাই চিন্তিত মুখে হোটেলের দিকে রওনা দিল। একটু আগের সুন্দর মুহূর্তটাতে কে যেন কালি ঢেলে দিয়েছে। হোটেলে ঢুকতেই শঙ্করবাবু বললেন, সিকিউরিটি মুখে শুনলাম আপনারা ভোর রাত্রে বেরিয়েছেন, তা সূর্যোদয় দেখতে গেছিলেন বুঝি? আর সিকিউরিটি? সৌম্য ওনাকে চুপ করতে ইশারা করলো। আমরা কালকের মধ্যে চলে যাব, সম্ভব হলে আজকেই। সে কি, লক্ষ্মী পুজো অবধি থাকবেন না? আমি তো সেই মতন সব ব্যবস্থা করে ফেলেছি স্যার। আজ আপনাদের সাইট সিন করাবো বলে গাড়ি বলে রেখেছি। না, আমাদের কলকাতায় জরুরি কাজ পড়ে গেছে। আচ্ছা, আমাদের ঘরে একটু চা পাঠিয়ে দেবেন কেমন? বলে হাঁটা লাগালেন ঘরের দিকে। পেছন পেছন ওরাও অনুসরণ করল। দাঁত মেজে মুখ ধুয়ে চারজনই ডাইনিং টেবিলের পাশে হাজির হলো। সৌম্য সেই চিঠিটা বার করে বলল, এভাবে হুমকি চিঠি কে দিল বলে তোর মনে হয় অনেক?
এটা হুমকি নাও হতে পারে, আমাদের কোনো ওয়েল উইশারও হতে পারে যে চায় না আমাদের কোনো ক্ষতি হোক। তুমি ঠিকই বলেছ অনেক, লোকটা খারাপ নয়। আমাদের চিঠিটা পৌঁছে দেওয়ার দায়িত্বই ওকে দেওয়া হয়েছিল, তাই ও আমাদের ফলো করছিল। তার মানে আমাদের ক্ষতি করার মতো, ভালো চাওয়ার মতো লোকও এই হোটেলেই আছে, কিন্তু সে কে? কেউ সে কথার কোনো উত্তর দিল না। আমি যাব না, আমার এখানে অনেক কাজ বাকি আছে। ছেলেটা বিশেষ কথা বলে না, তবে হঠাৎ হঠাৎ এমন কথা বলে ওঠে যা শুনে সবাই চমকে ওঠে। তখন ওকে অপরিচিত এক মানুষ মনে হয়। এই কদিনে এই ব্যাপারটা বেশ কয়েকবার ঘটায়, সবার কাছে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। ভাবছি যাওয়ার আগে লোকাল থানায় একবার যোগাযোগ করব, তবে রোহিতের বিষয়ে কিছু বলবো না। উদ্বোধনের দিন লোকাল থানার ওসির সাথে আলাপ হয়েছে, উনি একবার যেতেও বলেছেন, আর ওনার ডিএসপি আমার ব্যাচমেট, সে কথাও হয়েছে। আশা করি আমাদের কথা শুনবেন তিনি। দরকারে ওদের ডিএসপিকেও একবার ফোন করব। এমন সময় দরজা ঠেলে ম্যানেজার বাবু চা নিয়ে ঢুকলেন। দাদার কাছে শুনলাম আপনারা নাকি আজই চলে যাবেন। কেন স্যার, মানে আপনাদের কি এখানে কোনো রকম অসুবিধে হয়েছে? না না না, সেরকম কোনো বিষয় নয়। আসলে আমার না হঠাৎ করে কলকাতার একটা জরুরি কাজের কথা খুব মনে পড়ে গেছে, তাই আর কি। তাহলে আজকের দিনটা আমাদের একটু সেবা করার সুযোগ দিন। আজ আপনাদের অনারে স্পেশাল ইলিশ বিরিয়ানি হচ্ছে। আমার রিকোয়েস্ট, আজকের দিনটা থেকে কাল সকালে রওনা হন। আমি দাদাকে বলে গাড়ি রেডি রাখবো। ওরা রাজি হয়ে গেল ওনার আন্তরিকতা দেখে। উনি বেরিয়ে যেতেই তাড়াতাড়ি চা খেয়ে ওরা হোটেলের বাইরে বেরিয়ে এলো। রাস্তার মোড় থেকে একটা টোটোয় উঠে পড়ল। লোকাল থানায় চলো। বিনা বাক্য ব্যয়ে টোটো চলতে শুরু করলো। দিলীপ নাম টোটো চালকের। থানার বাইরে দিলীপকে অপেক্ষা করতে বলে ওরা থানার ভেতরে চলে গেল। শুনল ওসি এখন নেই, কখন আসবেন তারও ঠিক নেই। শুনে ওরা থানা থেকে বেরিয়ে এলো। কি করবে এবার? কাকু, আজ আর ভালো লাগছে না, হোটেলে চলো, একটু বিশ্রাম নেব। কাল রাতে তো কারোর বিশেষ ঘুম হয়নি। সবাই হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে নিল। সৌম্য মায়ের সাথে ফোনে কিছুক্ষণ কথা বলে আগামীকাল ফেরার বিষয়টা জানিয়ে রাখল। এরপর পাঁড়েজির নাম্বার ডায়াল করে ফোনটা রোহিতের হাতে দিল। রোহিত ফোনটা নিয়ে কথা বলতে বলতে ডাইনিংয়ে চলে এলো। এরপর বেশ কিছুক্ষণ ওরা বিশ্রাম নিল। অনেকের মাথায় নানা চিন্তা আসছিল, বিশেষ করে রোহিতকে নিয়ে। রোহিতের কথা খেয়াল হতেই ও দরজা দিয়ে ডাইনিং প্লেসের দিকে তাকালো। রোহিত নেই। ওর ঘর থেকে বেরিয়ে এসে পাশের ঘরে গেল। সেখানে একা সৌম্য তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বিছানায় পড়ে আছে। ডাইনিং প্লেস, টয়লেট সব ভালো করে দেখল, কোথাও নেই। কোথায় গেল ছেলেটা? সবাইকে জানানোর আগে নিজে খুঁজে দেখবে ভাবল অনেক। রুম থেকে বেরিয়ে করিডোর পেরিয়ে রিসেপশনে আসলো। শঙ্করবাবুকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলছি রোহিত, মানে ওই আমাদের সঙ্গে যে অল্প বয়সী ছেলেটা ছিল, ওকে দেখেছেন? ছেলেটা ঘরে নেই শুনে শঙ্করবাবু রীতিমতো হাঁক ডাক শুরু করে দিলেন। ইতিমধ্যে শোরগোল শুনে সৌম্য আর রমাকান্ত বেরিয়ে এসেছেন। হঠাৎ ম্যানেজার বাবু বললেন, ছেলেটা তো দেখলাম একজনের সাথে ওই দিকে গেল। কোন দিকে? ওই যে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোর পাশ দিয়ে যে রাস্তাটা গ্রামের দিকে চলে গেছে, সেই রাস্তায়। আপনি চেনেন ওই ছেলেটাকে? হ্যাঁ, চিনবো না কেন, ও তো লোকাল লোক, ওই গ্রামের দিকেই থাকে। আচ্ছা তাই নাকি? তা আমাদের নিয়ে চলুন তো ওই গ্রামে। ম্যানেজার ভদ্রলোক ওদের নিয়ে রওনা দিলেন। ম্যানেজারের সাথে ওরা কিছুক্ষণ চলার পর দেখল ওরা একদম নির্জন জায়গায় পৌঁছে গেছে। আশেপাশে রাস্তার দুধারে শুধু গাছপালা, লোকজন বিশেষ নেই। ম্যানেজার একটু চিন্তা করে বললেন, আপনারা একটু অপেক্ষা করুন, এই লোকটা বিশেষ সুবিধার নয়। আমি আগে গিয়ে একটু পরিস্থিতি দেখে আসি, তারপর আপনাদের নিয়ে যাব। হঠাৎ করে গ্রামের নতুন লোকজন দেখলে সমস্যা হতে পারে। এই বলে ভদ্রলোক চলে গেলেন। অধৈর্য হয়ে ওরা গ্রামের বাইরে অপেক্ষা করছিল। সৌম্যর কিছুটা গা ছমছম করছিল। এই ধরনের অভিজ্ঞতা ওর কোনোদিনই হয়নি। রোহিতের কিছু হলে ওর মা বাবাকে কি জবাব দেবে?
নিজেকে অপরাধী মনে হচ্ছিল ওর। এভাবে হঠাৎ খালি হাতে চলে আসা আমাদের উচিত হয়নি, জানিস। কে বলেছে আমি খালি হাত? হ্যাঁ, বলে পকেট থেকে রামপুরি ছুরিটা বার করলেন রমাকান্ত। তারপর আবার সযত্নে সেটা ভাঁজ করে পায়ের জুতোর মধ্যে সাইডে ঢুকিয়ে দিলেন। একবার পুলিশে ফোন করলে হতো না? বলেই খেয়াল হলো ফোনটা ওর কাছে নেই। শেষবার ও ফোনটা রোহিতকে দিয়েছিল ওর বাবা মায়ের সাথে কথা বলার জন্য। কথাটা বলতেই অনেক ফোন বার করে সৌম্যর নাম্বারে ডায়াল করলো, নট রিচেবল। তার মানে ছেলেটা নিশ্চয়ই খুব বিপদে পড়েছে। ভাবতেই ওর মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ফোনটা পকেটে রাখতে গিয়ে হঠাৎ সশব্দে সেটা বেজে উঠল। অজানা নম্বর। কলটা রিসিভ করলো অনিক। হ্যালো, কে বলছেন? ফোনের ও প্রান্ত থেকে ভেসে এলো একটা কর্কশ কণ্ঠস্বর। ডাক্তার ভালোই ভালোই বাড়ি ফিরে যেতে বলেছিল, শুনলি না তো? এবার মর। আপনি কে? কি চান? সে জেনে তোর লাভ নেই। আপনি বাচ্চা ছেলেটাকে ছেড়ে দিন। কে বাচ্চা? আমার বস বলেছে ও বাচ্চা নয়, বাচ্চার বাপ। বস তোদের সাথে কথা বলতে চায়। আর পুলিশের বুড়োটাকে কিন্তু সাবধান করে দিবি, ওই যাতে বেশি চালাকি না মারে, তাহলে কিন্তু সব কটাকে জানে মেরে দেবো। অনেক ফোনটা রিসিভ করেই স্পিকার অন করে দিয়েছিল, তাই সবাই সব কথা শুনতে পেয়েছে। রমাকান্ত একটু গম্ভীর হলেন, মুখে কিছু বললেন না। অনেকের মনে হলো লোকটা গলাটা বিকৃত করে কথা বললেও কথা বলার ভঙ্গিটা তার চেনা। এর আগেও লোকটার গলা কোথাও সে শুনেছে, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছে না। আমরা তোমার বসের সাথে কিভাবে দেখা করব? সৌম্যর প্রশ্নটা শেষ হওয়ার আগেই দেখল তিনজন লোক পাশের জঙ্গল থেকে মুখে গামছা বেঁধে ওদের দিকে এগিয়ে আসছে। এসে ওদের দিকে অনুসরণ করার ইশারা করে জঙ্গলের দিকে এগিয়ে গেল। ফোনের ও প্রান্ত থেকে ভেসে এলো, চুপচাপ ওদের সঙ্গে চলে আয়, বস তোদের জন্য ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যেই ওরা একটা বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়িটা পুরনো হলেও শক্তপোক্ত। বাইরে একটা বড় লোহার দরজা। বড় দরজাটা খুলে ওদের নিয়ে লোকগুলো লম্বা বারান্দা পেরিয়ে ছোট দরজার তালা খুলে একটা ঘরে ঢুকলো। ঘরটায় একটাই চৌকি পাতা। ঘরে আসবাবপত্র কিছু নেই, একটা কুঁজো আর গেলাস ছাড়া। জানালাটা খোলা, তবে পেছনে জঙ্গল দেখা যাচ্ছে। চৌকির ওপর রোহিত শুয়ে অঘোরে ঘুমোচ্ছে। ইতিমধ্যেই ওদের ফোন কেড়ে নেওয়া হয়েছে। ওদের ঘরের মধ্যে বসিয়ে ওরা চলে গেল। দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। বাইরে দরজায় তালা দেওয়ার শব্দ শোনা গেল। এবার আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, ওরা কি চায় আগে জানতে হবে। তবে তার আগে দেখো ছেলেটার ঘুম ভাঙানো যায় কিনা। অনিক আর সৌম্য ধীরে ধীরে এগিয়ে গেল ওর দিকে। ছেলেটা অকাতরে ঘুমোচ্ছে। রোহিত, ওঠ ওঠ রোহিত, দেখ আমরা এসেছি। রোহিতকে কিছুতেই জাগাতে না পেরে ওরা হতাশ হয়ে পড়ল। কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়েছে ওকে, মনে হয় ইঞ্জেকশন পুশ করেছে। অনেকের চোখ পড়ল ঘরের কোণের কুঁজোর দিকে। কাছে গিয়ে দেখল কিছুটা জল আছে তাতে। হাতে জল নিয়ে রোহিতের মুখে চোখে জলের ঝাপটা দিল। জলের ঝাপটায় রোহিত এবার অল্প চোখ খুলল। সৌম্য ওকে তুলে ধরে বসালো। রোহিত আবারও ঘাড় গুজে চোখ বন্ধ করে ঝিমোতে লাগলো। সৌম্য আবার রোহিতের নাম ধরে জোরে জোরে ডাকল। রোহিত সাড়া দিল না। ভবানী, ভবানী, ওঠো ওঠো। রোহিত এবার আস্তে আস্তে চোখ খুলল। বিজয় এখানেই আছে, অনিতাও আছে, আমি ওদের চিনেছি। রোহিতের কথা শেষ হতেই পেছন থেকে আওয়াজ এলো, এই তো বাচ্চা মুখ খুলেছে। বস ঠিকই বলেছিল, আপনাদের আনলেই ও মুখ খুলবে। কি ডাক্তার বাবু, তাই তো? লোকটার সুঠাম চেহারার গঠন আর ক্রুরু চোখ দেখে চিনতে পারল অনেক। যদিও লোকটা গামছা দিয়ে মুখ ঢেকে আছে, তবুও বুঝতে অসুবিধা হচ্ছে না এ হলো শঙ্করবাবুর ভাইরা, যাকে ওনার স্ত্রী বিজু বলে সম্বোধন করেছিল। ওই তার মানে ওদের সাথে ফোনে কথা বলছিল। বুঝতে পারল এই কি তবে বিজয়, আর ওনার স্ত্রী অ্যানি কি তবে অনিতা? তাই যদি হবে তবে বসকে? সব যেন গুলিয়ে গেল ওদের। লোকটাকে যে চিনতে পেরেছে সেটা বুঝতে দেওয়া যাবে না,
তাহলে বিপদ আরো বাড়বে। বসের আসতে আবার দেরি হবে একটু, ততক্ষণ বরং আপনারা একটু আরাম করুন। হ্যাঁ, বলেই ইশারায় দলের লোকদের কি যেন বলল। লোকগুলো এসে ওদের হাত পাগুলো চটপট বেঁধে ফেলল। তাহলে আপনারা বরং একটু বিশ্রাম নিন। বাই ডাক্তার বাবু, বাই বাচ্চা, বাই পুলিশ কাকু। বলে বিশ্রী রকমের একটা হাসি দিয়ে লোকটা দরজায় তালা দিয়ে দলবল নিয়ে চলে গেল। ওরা চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য ওরা নিজেদের মধ্যে কোনো কথা বলল না। এরপর রমাকান্ত হঠাৎ মাটিতে শুয়ে পড়ে তার ডান পাটা উপরে তুলে নাড়াতে লাগলেন। একটু বাদেই ঠং করে একটা আওয়াজ হলো। ব্যাটারা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। কায়দা করে জায়গা মতন পা দিয়ে চাপ দিতে স্প্রিং মতন ধারালো ফলাটা খুলে গেল। এরপর পায়ের নিচ দিয়ে হাত দুটোকে বাঁধা অবস্থাতেই বার করে আনলেন। মুখে বললেন, সবই রামদেবের কৃপা। ওনার হাবভাব দেখে এই অবস্থায়ও সৌম্যর হাসি পেল। অনেক রমাকান্তকে অনুকরণ করতে গেল, কিন্তু পারল না। এই তোমরা একটু ধৈর্য ধরো, আমি সবাইকে মুক্ত করছি। বলে ছুরিটাকে দুটো পা দিয়ে চেপে ধরে হাতের বাঁধনটা ঘষতে লাগলেন ছুরির ধারালো ফলার ওপর। মাঝে মাঝে হাতের চামড়ায় ছুরিটা লেগে কেটে রক্ত বেরিয়ে এলো, কিন্তু ওনার সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। কাকু কাকু, সাবধান সাবধান, আপনার হাত কেটে যাচ্ছে। রমাকান্ত ভ্রুক্ষেপ করলেন না, হাতটা ঘষতেই লাগলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হাতের বাঁধন থেকে মুক্ত হলেন। এরপর নিজের পায়ের বাঁধন কাটলেন, এরপর অনেকের বাঁধন কাটলেন। আপনি এবার বিশ্রাম করুন তো, চুরিটা আমায় দিন। হ্যাঁ দিন, আপনি হাতের কাটা জায়গাটা রুমালে বেঁধে নিন। অনেকের পর সবার বাঁধন মুক্ত করল। সবার বাঁধন কাটার পর ওরা চুপ করে বসে রইল কিছুক্ষণ। জানলা দিয়ে দেখল বেলা পড়ে এসেছে। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। খিদে সবার পেট চোঁ চোঁ করছে। সেই কোন সকালে খেয়েছে। সবাই আবারও হাতে পায়ে দড়িগুলো জড়িয়ে রাখো, ওরা আসলে যাতে সঙ্গে সঙ্গে সন্দেহ না হয়। এরপর আমি যখন ইশারা করব তখন সবাই একসাথে ধাক্কা মেরে পালাবার চেষ্টা করব, কেমন? আমার মনে হয় সেটা প্রথমেই করা ঠিক হবে না। দেখি না ওদের বস কি বলে। কিন্তু ওদের বসটা কি বলো তো? তা জানি না, তবে এই ছেলেটা হলো শঙ্করবাবুর ভাইরা, যাকে ও স্ত্রী বিজু বলে ডাকছিল। আচ্ছা, ওর বউ মানে অ্যানি কি অনিতা? না, ও অনিতা নয়, আর বিজু ও বিজয় নয়। ওর চোখটা যেন তখন ঝকঝক করে ঝলছে। এমন সময় দরজায় তালা খোলার আওয়াজ হলো। প্রথমে প্রবেশ করল বিজু, তার পেছনে একজন নতুন লোক, মুখে মাস্ক ঢাকা। এই লোকটার সঙ্গে থাকা লোকের সাথে একটা বাজারের থলি। সরি, একটু দেরি হয়ে গেল। আপনাদের খাতির যত্নে কোনো ত্রুটি হয়নি তো? এই স্যারদের লাঞ্চগুলো প্যাক করে দিয়ে দে। আপনাদের জন্য স্পেশাল ইলিশ বিরিয়ানি। ম্যানেজার বাবুর গলায় তখন বিগলিত সুর। বিজয়? একদম ঠিক। অধমের নাম বিজয় কৃষ্ণ দাস, সংক্ষেপে বিকেটি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ম্যানেজার ওরফে বিজয়ের দিকে। অনিতা কোথায়? সে এখন নতুন করে সংসার করছে, তাকে তোর কি দরকার? আসল কাজ তো আমি করব। ওকে টোপ দিয়ে এই জন্যই তো আমি এখানে টেনে এনেছি। অনিতা ওর সঙ্গে দেখা করতে চাই শুনেই তো বেটা আমার সঙ্গে সুরসুর করে এখানে চলে এসেছে। বলেই পকেট থেকে একটা দেশি পিস্তল বার করলো বিজয়। তাক করলো রোহিতের দিকে। এমন সময় ঘরে হুড়মুড়িয়ে প্রবেশ করলেন শঙ্করবাবু, তার পেছনে ওনার স্ত্রী আর সকালের সেই খয়েরি চাদর পরা লোকটা। ওরা বুঝলো এই লোকটাই হোটেলে খবর দিয়েছে। না বিজয় না, তুমি এক ভুল দুবার করো না। সেই ভুলটাই তো আমি শোধরাতে চাই অনিতা। বিজয়ের শেষ কথাটা শুনে অবাক হয়ে গেল ওরা। অনিতা, ওকে আমি হিসেব বুঝিয়ে দিচ্ছি। বলেই হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ল বিজয়ের ওপর। আচমকা আক্রমণে বিজয় উল্টে পড়ে গেল। এরপর মাটি থেকে উঠে বিজয় আবারও পিস্তলটা তাক করল রোহিতের দিকে। অনিতা ভবানী বলে চিৎকার করে ছুটে এলেন বিজয়ের সামনে। বিজয় ততক্ষণে ট্রিগার টেনে দিয়েছে।
একটা আর্ত চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন অনিতা। আমায় তুমি ক্ষমা করো ভবানী বলে নিজের হাত দুটো জোরও করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করলেন অনিতা, কিন্তু পারলেন না। মাটিতে লুটিয়ে পড়ল তার প্রাণহীন দেহ। গরদের শাড়িটা লাল তাজা রক্তে ভর্তি হয়ে গেল। এরই মধ্যে রোহিতের হাতে ঝলসে উঠেছে সেই রামপুরি ছুরি। সঙ্গে সঙ্গেই সেটা আমূল বিদ্ধ হয়ে গেল বিজয়ের বুকে। মাটিতে পড়ে যাওয়ার আগে আবার পিস্তলটা রোহিতের মাথা লক্ষ্য করে গুলি চালালো বিজয়। আবার একটা গুলির শব্দের সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল রোহিত। গুলিটা গিয়ে লেগেছে তার ঠিক কানের ওপর। সবাই এবার ছুটে গেল ওদের দিকে। তিনটে প্রাণহীন দেহ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে আজ শান্ত। সারা ঘরে শুধু বারুদের গন্ধ আর শ্মশানের নিস্তব্ধতা। সবার চোখ জলে ভরে উঠল। এদিকে গুলির আওয়াজ শুনে বিজু ঘরে ঢুকেই অবাক হয়ে গেল তিনজনকে মাটিতে পড়ে থাকতে দেখে। এবার রমাকান্ত ঝাঁপিয়ে পড়লেন বিজুর উপর, সাথে অনিক আর সৌম্য যোগ দিল। যতই শক্তিশালী হোক, একা তিনজনের সঙ্গে পেরে উঠল না সে। ওকে কাবু করে চটপট করে বেঁধে ফেলল ওরা। শঙ্করবাবু তখন মাথায় হাত দিয়ে মাটিতে বসে আছেন কিংকর্তব্য বিমূঢ় অবস্থায়। বিজয়ের সঙ্গে আসা রুম সার্ভিসের লোকটা ততক্ষণে দৌড় দিয়েছে। এমন সময় ধূপধাপ শব্দ শোনা গেল। কারা যেন এদিকে দৌড়ে আসছে। ওরা দরজার দুপাশে লুকিয়ে পড়ল। এইদিকে আসুন স্যার, এইদিকে। ঘরে হুড়মুড়িয়ে ঢুকলেন একজন পুলিশ অফিসার, সঙ্গে আরও কিছু কনস্টেবল। রমাকান্ত এবার দরজার আড়াল থেকে বেরিয়ে আসলেন। ওরাও বেরিয়ে এলো। রমাকান্ত এবার অফিসারকে রোহিতের কিডন্যাপ হওয়া থেকে বিজয়ের সাথে রোহিতের মারামারির ঘটনাটা সংক্ষেপে বললেন, তবে ভবানীর বিষয়টা আর উল্লেখ করলেন না। আপনারা আমাদের খোঁজ পেলেন কিভাবে? হ্যাঁ, এই দিলীপ বাবুদের জন্যই আপনাদের খোঁজ পেয়েছি। উনি থানা এসে আপনাদের লোকেশন না জানালে আমরা এত তাড়াতাড়ি আপনাদের খুঁজে পেতাম না। অফিসার জানালেন, আমাদের লোকেশন আপনি কিভাবে পেলেন? আপনাদের সঙ্গের বাচ্চা ছেলেটাকে দেখে একজন লোকের সঙ্গে জঙ্গলে ঢুকছে। লোকটা ক্রিমিনাল, আর এখানেই ওদের একটা আড্ডা আছে বলে জানি। জায়গাটা জঙ্গলের মধ্যে, তবে আমার চেনা। লুকিয়ে জঙ্গলে ঢুকে দেখি একটু পরে আপনারাও কয়েকজনের সাথে এই বাড়িটায় ঢুকছেন। এই বাড়িটার বদনাম আছে এমনিতেই, তাই আর দেরি না করে থানায় ছুটি। আমি জানতাম এরকম কিছু একটা হবে। বিজয়ের জেদ দেখেই বুঝতে পেরেছিলাম ওর মাথায় খুন চেপে গেছে। এই জন্যই আমি লোক দিয়ে চিঠি পাঠিয়ে সাবধান করে দিয়েছিলাম। কিন্তু আপনারা তো শুনলেন না। যদি শুনতেন তাহলে অনিতাকে আমার হারাতে হতো না। তার মানে অনিতা আপনার স্ত্রী? বিজয়ের সাথে ওনার বিয়ে হয়নি? হ্যাঁ, আসলে অনিতা ভবানীকে খুন করতে বলেনি। ও চেয়েছিল বিজয়ের সাথে ঘর বাঁধতে, কিন্তু সেটা বিজয় শুনল না। ও ভবানীকে খুন করলো। এদিকে পুলিশের ভয়ে বিজয় গা ঢাকা দিল। অনিতা ওর আগে একটা খুনির সাথে ঘর বাঁধবো না বলে সব ছেড়ে ছুড়ে বেরিয়ে আসে, যাতে বিজয় ওর খোঁজ না পায়। এরপরই ও বুঝতে পারে যে ও সন্তান সম্ভবা। তখনও আমার কাছে আশ্রয় চায়, কারণ আমি হলাম বিজয়ের মাস্তুত দাদা। বিজয়ের পরিবারের মধ্যে একমাত্র আমি ওদের ব্যাপারটা জানতাম। এরপর আমি জানতে পারি বিজয় বিদেশে পালিয়েছে। এইদিকে অনিতার অবস্থা তখন শোচনীয়। বলে এবার মৃত অনিতার দিকে তাকালেন শঙ্করবাবু। এরপর আমি অনিতাকে বিয়ে করি তার সন্তানের পিতৃ পরিচয় দেওয়ার জন্য, না হলে সমাজ ওকে টিকতে দিত না। অনিতার সেই সন্তানের কি হলো? রমাকান্তর প্রশ্নটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন শঙ্করবাবু। সে সন্তান বাঁচেনি। অনিতা তখন থেকেই ভাবতে শুরু করে সবই তার পাপের ফল। এরপরও ক্রমশ ডিপ্রেশনে চলে যায়। অপরাধবোধ কুড়ে কুড়ে খাচ্ছিল ওকে। অনেক ডাক্তার তাবিজ মাদুলি করেও কোনো লাভ হয়নি। এরপর আপনার কাছে 2 বছর আগে যাই। ইতিমধ্যে বিজয় বিদেশ থেকে ফিরে আসে। আমার সাথে অনিতাকে দেখে প্রথমে খেপে গেল, হোটেলের 50% মালিকানার লোভ দেখাতে ও রাজি হয়ে যায়। আসলে বরাবরই ও লোভী আর স্বার্থপর। কিন্তু বিজয়, রোহিত মানে ভবানীকে দেখে চিনতে পারলো কিভাবে? এখানে রোহিতকে দেখে আর লুকিয়ে আপনাদের কথাবার্তা শুনে ওর সন্দেহ হয়। পুরনো হেলমেটটা বিজনকে দিয়ে চুরি করিয়ে অনিতাকে দেখালে ও চিনতে পারে এটা ভবানীর হেলমেট বলে।
তখনও আমি এসব কিছুই জানতাম না। হরিকে অনিতা আপনাদের পিছনে পাঠিয়েছিল এরকমই একটা বিপদের আঁচ করে। আজ সকালে হরি আপনাদের ফলো করে এখানে আনার বিষয়ে জানতে পারে। সেটা অনিতা জেনে আমার কাছে বিকেলবেলা বলে। তারপরে আমি এখানে আসি। অনিতাও আমার সাথে আসার জন্য জেদ ধরে। সবই আমার কপাল। আর আপনার ভগ্নিপতি কেন ওর দলে যোগ দিল? ওর বরাবরই বুদ্ধি শুদ্ধি কম। রোজগার পাতি বিশেষ কিছু নেই বলে অন্নপূর্ণাকে সবসময় খুব অপমানজনক কথা বলে। বোধহয় টাকার লোভ দেখিয়েছিল বিজয়। মোটেই না, টাকা নয়। বিজয় আমায় অন্য হোটেলে ম্যানেজারই পাইয়ে দেবে বলেছিল। কত আর বউয়ের পয়সায় বসে বসে খাওয়া যায়। ওর কথা সবাই প্রায় ভুলেই গেছিল। পুলিশ অফিসার ধমকে উঠলেন, একদম চুপ, কোনো কথা বলবেন না, যা বলার থানায় বলবেন। বলে তিনি তার দলবল নিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লেন। একটু পরেই বিজয়ের সহযোগী আরো কয়েকজনকে অ্যারেস্ট করে পুলিশ সবাইকে নিয়ে চলে গেল। দেহ 3টে পোস্টমর্টেম হওয়ার পর পাওয়া যাবে বলে অফিসার জানালেন। অবসন্ন ক্লান্ত দেহে ওরা যখন শঙ্করবাবুর গাড়িতে উঠল তখন রাত অনেক। ত্রয়োদশীর চাঁদ জল জল করছে আকাশে। হোটেলে ফিরে কোনো রকমে দুটো খেয়ে ওরা শুলো বটে, তবে কারো চোখে কোনো ঘুম নেই। দেহ পাওয়ার পর 3টে দেহের সৎকার না করে ওরা এখন কোথাও যেতে পারবে না। উত্তরবঙ্গের এই সরকারি হাসপাতালে সবসময় ভিড় লেগে থাকে। বিশেষ করে ফিমেল ওয়ার্ডে সবসময় ভিড়। অপারেশন থিয়েটারের সামনে উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছিল সুশোভন। ওর স্ত্রীর আজ ডেলিভারি। ডাক্তারবাবু বলেছেন চিন্তার কোনো কারণ নেই, নর্মাল ডেলিভারি হবে। তবে প্রথমবার বাবা হতে যাচ্ছে বলে একটু টেনশন ছিল। বারবার মোবাইল বের করে ঘড়ি দেখছিল অধৈর্য হয়ে। এমন সময় একজন নার্স বলল, দোলন চ্যাটার্জির বাড়ির লোক কে আছেন? এই যে আমি। আপনার ছেলে হয়েছে, মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। এই যে ছেলেকে দেখে যান। সুশোভন আনন্দে এগিয়ে গেল। নার্স দিদির পাশে একজন অল্প বয়স্ক আয়া কাপড়ের একটা পুঁটুলি নিয়ে দাঁড়িয়ে আছে। কই বলে গলা বাড়িয়ে দেখতে চাইল সুশোভন। এই যে বলে একটা ছোট্ট জ্যান্ত পুতুলের মতো বাচ্চারার কোমরের নিচ থেকে কাপড়ের আস্তরণ সরিয়ে ফুচকে হাসি হেসে বলল, নিন দেখে নিন, ছেলে না মেয়ে। লাজুক হাসি হাসল সুশোভন। চান মিষ্টি নিয়ে আসুন, আমরা এবার বাচ্চাটাকে মায়ের কাছে দেব। বলে আবারও একটা ফুচকে হাসি হেসে কম বয়সে আয়াটা চলে গেল। সুশোভন মোবাইল বের করলো সবাইকে সুখবরটা দেবে বলে। এই নাও গো দিদি তোমার ছেলে, পুরো কার্তিক ঠাকুর গো। বলে সেই আয়াটা কাপড় মোড়া বাচ্চাটা দোলনের কোলে তুলে দিল। দোলন কোলে তুলে নিল তার নারী ছেঁড়া অমূল্য ধনকে। আস্তে আস্তে কাপড় সরিয়ে দেখতে লাগলো তার সন্তানের মুখটা। লালচে ফর্সা বাচ্চাটার মুখটা দেখে প্রাণ জুড়িয়ে যায়। ও এক মাথা চুল হয়েছে ছেলেটার। একটু আগের সেই প্রবল প্রসব যন্ত্রণাও মনে থাকে না দোলনের। হঠাৎ চোখে পড়ে ছেলেটার ডান কানের পাশে, ঠিক ঝুলপিটার জায়গায় ওটা কি একটা গর্ত মতন, যেন ওখানে কি কিছু ঢুকিয়ে দিয়েছে কেউ। বাচ্চাটাকে বুকে জড়িয়ে চিৎকার করে ওঠে দোলন। শেষ হলো জন্মান্তর রহস্য দ্বিতীয় পর্ব। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, গল্পে থাকুন। ধন্যবাদ।